এক নম্বর হচ্ছে যে অরিজিনালি যখন নাম বাদ গিয়েছিল প্রথমবার, তখন তারা ভোটাররা যে সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলেন আইনত তারা একটা রসিদ দেওয়ার কথা। তপনবাবু বিচার বিভাগের একেবারে জুনিয়র স্তরে জয়েন করে উচ্চতর স্তর পর্যন্ত পৌঁছেছিলেন। আমি সাংবাদিক হিসেবে বহু বছর ধরে পশ্চিমবঙ্গকে, এখানকার সমাজকে, রাষ্ট্র ব্যবস্থাকে, নির্বাচনী ব্যবস্থাকে দেখছি। গ্রামের একজন খুব সাধারণ মানুষ তিনি যখন সরকারি বাবুর সামনে আসেন, বাবু অনেকখানি উপরে থাকেন, মানুষ নিচে। তিনি যখন বলেন যে রসিদ লাগবে না, আমি তো দেখে নিলাম, ঠিক আছে, তখন সাধারণ ভাই মানুষটা আবেদনকারী তিনি চলে যান, বিশ্বাস করে চলে যান। ফলে বহু মানুষের কাছে রসিদ নেই। প্রশ্ন হচ্ছে হাইকোর্টের বিচারপতির কাছে যখন যাবে, তারা তো কাগজপত্র নিয়ে বিচার করতে অভ্যস্ত। হাইকোর্টের বিচারপতিরা কিন্তু হাইকোর্টে অন্তত মূল মেরিট দেখে কোনো মামলার বিচার করেন না, তারা মামলাটার বিচার ঠিক হয়েছে কিনা তার বিচার করেন। মূল বিচার প্রক্রিয়া অর্থাৎ নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া, অর্থাৎ এক্ষেত্রে বিচারকদের বিচার প্রক্রিয়া এবং তারা যে ইআরও তাদের বিচার প্রক্রিয়া মানে ভোটাধিকার থাকবে কি থাকবে না নির্ধারণের প্রক্রিয়া ঠিক হয়েছিল কিনা, সেইটার বিচার কি হাইকোর্টের বিচারপতিরা করবেন, নাকি তারা নিম্ন আদালতের বিচারকদের মতো অরিজিনাল ডকুমেন্টস নিয়ে মেরিট অনুযায়ী মূল কেসটা নিষ্পত্তি করবেন? এটা একটা বিরাট বড় প্রশ্ন, যার উত্তর আমরা জানি না। ট্রাইব্যুনালের কাজ শুরু হলে বোঝা যাবে কোন বিচারপতি কিভাবে কাজ করছে। দ্বিতীয় একটা কথা খুব চমৎকার বললেন তপনবাবু, খুব মনে রাখার মতো পয়েন্ট এবং উল্লেখযোগ্য। যারা যারা ভোটে দাঁড়াচ্ছেন, যেমন কলকাতার একজন উল্লেখযোগ্য প্রার্থী ছিলেন শশী পাঁজা, কেন্দ্রীয় মন্ত্রী। নরেন্দ্র মোদীর ব্রিগেডের র্যালির দিন তার বাড়িতে আক্রমণ হলো। তিনি তো সব থেকে হাই প্রোফাইল আক্রান্ত তৃণমূল সেদিনের। তার নামটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। তিনি মনোনয়ন দাখিল করে তিনি ভোটে লড়বেন। তারপর কি হবে আমরা জানি। নির্বাচন কমিশন বললো, সুপ্রিম কোর্ট বললো, নির্দেশ দিল পলিটিক্যাল পার্টির হয়ে যারা ভোটে লড়বেন তাদের কেসটাকে ক্লিয়ার করে দেওয়া হবে। নির্দল হয়ে যদি কেউ ভোটে দাঁড়াতে চায়, যদি আজকে 60 লক্ষ মানুষ তারা বলতো যে আমরা নির্দল হয়ে ভোটে দাঁড়াতে চাইছি, অধিকার তাদের আছে, সেটা কেড়ে নিতে পারে কে? সুতরাং যেটা তপনবাবু বলে গিয়েছি, শর্মিষ্ঠা বলছে, আমি একই কথা বলবো, পুরোটাই হচ্ছে সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে একটা প্রহসনে পর্যবসিত করার খেলা নয়, ভয়ঙ্কর প্রক্রিয়া। এই ফ্যাসিবাদী প্রক্রিয়ার বিরুদ্ধে বাংলার মানুষ রায় দেবে, এটা আমি ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে এবং সাংবাদিক হিসেবে আশা করি। আমরা আলোচনা শেষ করব। শর্মিষ্ঠা, খুব সংক্ষেপে একটা ন্যারেটিভ, খুব সংক্ষেপে দু একটি কথায় একটা ন্যারেটিভ শোনা যাচ্ছে যে বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই এই মুহূর্তে, এই গোটা ঘটনাকে কেন্দ্র করে। আপনি সেটাকে কি বলবেন দু একটা কথায়? আমাদের সময় শেষ। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাংলার প্রতি মানে বিহারে এসআইআর হয়ে গেছে এর আগে, বিহারে এসআইআর হওয়ার পরে আমাদের এখানে হলো, এবং আমরা একেবারে প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিহারে যে প্রক্রিয়া এসআইআর হয়েছে, বাংলায় সে প্রক্রিয়া এসআইআর হয়নি। বাঙালিকে আরো বেশি আষ্টে পৃষ্ঠে বেঁধে বাঙালিকে কোনো রকম ভাবে বেরোনোর রাস্তা না রেখে এসআইআর হয়েছে। তো এই যে একটা ন্যারেটিভ বাইরে থেকে চলছে যে এই মানে বিজেপি বাংলা বিদ্বেষী দল এবং তারা বাংলার প্রতি একটা মানে অসুয়াজনিত একটা মানসিকতা নিয়ে তারা কাজকর্ম করে, এবং এই যে হুমকি টুমকি গুলো আমরা প্রতিদিন শুনতে পাই আমাদের বিরোধী দলনেতা থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত, সবকিছুই কিন্তু এটাকেই সাপোর্ট করে। বাংলায় কথা বললে বাংলাদেশি, আমরা মানে এই কথা কোনোদিন শুনিনি, এই গত এপ্রিল মাস থেকে শুনেছি ওই আইনটা, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট পাস হওয়ার পর থেকে। এই যে বাঙালির প্রতি বিমাতৃসুলভ আচরণ এবং এসআইআর এর প্রক্রিয়া, এই দুটো কিন্তু পরস্পরকে কিন্তু ইয়ে করে, মানে জাস্টিফাই করে যে সত্যি বাঙালির এগেনস্টে এটা হচ্ছে। ফলে আজকে আপনি যেটা বললেন যে বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই, এখানে বাঙালিও ব্যাপারটাকে, যুদ্ধটাকে মানে গ্রহণ করেছে, চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছে বাঙালি। সেটা মোথাবাড়ি প্রমাণ করে দিয়েছে যে বাঙালি চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছে। তো বাঙালি তার অস্তিত্বের প্রমাণ দিতেও শুরু করেছে।
আমরা আশা করি জনসাধারণ শেষ কথা বলে, মানে ওই কয়েকজন নেতা রাজনীতির দল এরা শেষ কথা বলবে না, জনসাধারণ শেষ কথা বলবে, এনারাই ডিসাইডিং ফ্যাক্টর হবে যে শেষ পর্যন্ত কি হবে। মানে আমি ওই ন্যারেটিভকে এগ্রি করছি।